ওয়েলকাম আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল সম্পর্কে। ভিডিও শুরুর আগে তোমাদের বলি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক এবং শেয়ার করো। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও। বড়লাট লর্ড কর্নওয়ালিস ভারতে প্রবর্তিত ভূমি ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর 1793 খ্রিস্টাব্দে ভারতে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। এই বন্দোবস্তের প্রকৃত ফলাফল সম্পর্কে ঐতিহাসিক ও অর্থনীতিবিদদের মধ্যে বিতর্ক রয়েছে। কেউ কেউ চিরস্থায়ী বন্দোবস্তের সুফলগুলির প্রতি বেশি আলোকপাত করেন, অন্যদিকে কেউ কেউ এর কুফলগুলিকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তো আমরা প্রথমে সুফলগুলি আলোচনা করি, পরে না হয় কুফল আলোচনা করা যাবে। সুফলের মধ্যে ঐতিহাসিক রমেশচন্দ্র দত্ত বলেছেন 1793 খ্রিস্টাব্দে প্রবর্তিত লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত ছিল ভারতে ব্রিটিশ জাতির গৃহীত পদক্ষেপগুলির মধ্যে সর্বাপেক্ষা সফল পদক্ষেপ। স্মিথ মনে করেন লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে এক বিপ্লব ঘটান। আবার মার্সম্যানের মতে এটি ছিল একটি দৃঢ়, সাহসিকতাপূর্ণ ও বিচক্ষণ পদক্ষেপ। তো চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারদের অবস্থার যথেষ্ট উন্নতি হয় এবং নির্দিষ্ট সময়ে সরকারের নির্দিষ্ট পরিমাণ রাজস্ব প্রাপ্তি সুনিশ্চিত হয়। এর ফলে সরকারের পক্ষে বার্ষিক আয় ব্যয়ের বাজেট তৈরি করতে অনেক সুবিধা হয়। কৃষকের রাজস্বের পরিমাণ সুনির্দিষ্ট হওয়ায় কৃষকদেরও সুবিধা হয়। তারা ইজারাদারদের শোষণ এবং জমি থেকে ঘন ঘন উৎখাতের আশঙ্কা থেকে মুক্তি পায়। চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমির ওপর জমিদারদের সত্ত্ব বা অধিকার সুনিশ্চিত হওয়ায় তারা নিজ এলাকার জমি ও কৃষির উন্নতিতে যত্নবান হন। তাছাড়া সরকারের অস্তিত্বের ওপর জমিদারদের অস্তিত্ব নির্ভরশীল ছিল, তাই জমিদাররা সরকারের প্রতি আনুগত্য জানিয়ে ভারতে ব্রিটিশ সরকারের স্থায়িত্ব রক্ষার চেষ্টা করে। তাদের সমর্থনে ভারতের ব্রিটিশ শাসনের ভিত্তি আরও সুদৃঢ় হয়। কুফল আলোচনা করতে গেলে প্রথমেই বলতে হয় ঐতিহাসিক হোমস চিরস্থায়ী বন্দোবস্তকে একটি দুঃখজনক ভুল বলে অভিহিত করেছেন। এডওয়ার্ড থর্নটন বলেছেন, চরম অজ্ঞতা থেকেই চিরস্থায়ী বন্দোবস্তের সৃষ্টি হয়। কিন্তু সূর্যাস্ত আইন অনুসারে নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে সরকারি কোষাগারে রাজস্ব জমা দিতে ব্যর্থ হয়ে বহু পুরনো জমিদার তাদের জমিদারি হারান। এটা সত্যি ঘটনা। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হওয়ার প্রথম 20 বছরের মধ্যে বাংলার প্রায় অর্ধেক প্রাচীন জমিদার তাদের জমিদারি হারিয়েছিলেন। পুরনো বহু জমিদার তাদের জমিদারি হারালে শহুরে ধনী বণিকরা এই জমিদারিগুলি কিনে নেন। এইসব ভুঁইফোড় নতুন জমিদারদের গ্রামের কৃষক ও জমির সঙ্গে কোনো সম্পর্ক বা প্রজা কল্যাণের কোনো ইচ্ছা ছিল না। তারা শহরে বসে নায়েব গোমস্তাদের দিয়ে জমিদারি চালাতেন। প্রজাদের শোষণ করে বেশি অর্থ উপার্জনই ছিল তাদের মূল লক্ষ্য। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কৃষকরা জমি থেকে ঘন ঘন উৎখাতের আশঙ্কা থেকে মুক্ত হন বলে কোনো কোনো পণ্ডিত মনে করলেও অনেকেই মনে করেন যে এই ব্যবস্থায় জমিদার বেশি রাজস্ব পাওয়ার আশায় চাষিকে জমি থেকে ঘন ঘন উৎখাত করত। কারণ এই বন্দোবস্তে জমিতে কৃষকের কোনো সত্ত্ব বা অধিকার ছিল না। চাষির রাজস্ব বাকি পড়লে জমিদার সেই চাষির জিনিসপত্র নিলাম করত। এজন্য পার্সিভ্যাল স্পিয়ার বলেছেন, চিরস্থায়ী বন্দোবস্তের দ্বারা কৃষকরা জমিদারের ভাড়াটে মজুরে পরিণত হয়। চিরস্থায়ী বন্দোবস্তের দ্বারা জমির মালিকানা না পাওয়ায় চাষিরা জমির উন্নতির জন্য বিশেষ চেষ্টা করত না। জমিদাররাও জমির উন্নতি, কৃষির প্রসার, সেচের প্রসার, পতিত জমির উদ্ধার প্রভৃতির জন্য অর্থ ব্যয় না করে জমির আয় তারা নিজেদের বিলাস ব্যসনে ব্যয় করত। ফলে জমি ও কৃষির উন্নতি দারুণভাবে ব্যাহত হয়।
জমিদাররা চাষিদের কাছ থেকে নির্ধারিত রাজস্বের চেয়ে অনেক বেশি রাজস্ব আদায় করলেও এই বাড়তি রাজস্বের অংশ সরকার পেত না। সরকারের রাজস্ব নির্ধারণ সুনির্দিষ্ট হলে ভবিষ্যতে রাজস্ব থেকে সরকারের আয় বৃদ্ধির সম্ভাবনা বন্ধ হয়ে যায়। তাছাড়া জনসংখ্যা বৃদ্ধি, কৃষি পণ্যের মূল্য বৃদ্ধি, পতিত জমি উদ্ধার প্রভৃতি থেকে জমিদারের আয় বহুগুণ বাড়লেও এই বাড়তি আয়ের কোনো অংশ সরকার পেত না। কৃষকের ওপর বিপুল পরিমাণ রাজস্বের বোঝা চাপিয়ে তা আদায় করতে গিয়ে তাদের উপর তীব্র শোষণ ও অত্যাচার চালানো হয়। একটি পরিসংখ্যান থেকে জানা যায় যে 1793 খ্রিস্টাব্দে জমিদাররা সরকারকে 35 লক্ষ পাউন্ড রাজস্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন, কিন্তু ওই বছর জমিদাররা কৃষকদের কাছ থেকে রাজস্ব বাবদ আদায় করেন 1,35,00,000 পাউন্ড। ঊনবিংশ শতকের প্রথম থেকেই রামমোহন রায়, লাল বিহারী দে, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রমেশচন্দ্র দত্ত প্রমুখ চিরস্থায়ী বন্দোবস্তের ফলে রায়তের দুর্দশার কথা সবার সামনে তুলে ধরেন। চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে দ্রুত বেশি অর্থ উপার্জনের আশায় বহু মানুষ ব্যবসা বাণিজ্য ছেড়ে জমিদারির দিকে ঝুঁকে পড়ে। কুটির শিল্পের কাজেও লোকের আগ্রহ কমে যায়। বেশিরভাগ মানুষ কৃষি নির্ভর হয়ে পড়ে, ফলে শিল্প ও বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। বাংলার কৃষকদের দুরাবস্থার জন্য রমেশচন্দ্র দত্ত তার বাংলার কৃষক গ্রন্থে চিরস্থায়ী বন্দোবস্তকেই দায়ী করেছেন। চিরস্থায়ী বন্দোবস্তে সরকার ও জমিদারদের মাঝখানে পত্তনিদার, দরপত্তনিদার, দরপত্তনিদার প্রভৃতি বিভিন্ন মধ্যস্বত্বভোগী শ্রেণীর উদ্ভব ঘটে। এসব মধ্যস্বত্বভোগীরা সীমাহীন আর্থিক শোষণ চালিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংসের পথে নিয়ে যায়। মোট কথা, কৃষকের চূড়ান্ত সর্বনাশ করার জন্য চিরস্থায়ী বন্দোবস্তের চেয়ে আর কোনো ভালো ব্যবস্থা ছিল না। ব্যাডেন পাওয়েল বলেছেন, কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্ত অনেক প্রত্যাশাকে ধ্বংস করে এমন কিছু প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল যা চিন্তার বাইরে ছিল।